করিমের ইউটিউব চ্যানেলে আজকে আমরা মঞ্জুরুল করিমের সাক্ষাৎকার একটা নিব। মঞ্জুরুল করিম আসলে খুবই চাপা স্বভাবের, কথা খুব বেশি ওকে দিয়ে বাইর করা যায় না। আজকে দিকে ওকে কিছু কথা বলা যায় কিনা। এমনিতে মঞ্জুরুল করিম মানে নিজে অনেক কিছু যে বলেন, সে বলার মধ্যে অনেক সে কিছু গোপন করে বলেও মনে হয়। দেখা যায় পলাশ আজকে কথা বলে কিনা। পলাশ, আজকে তোমার সাক্ষাৎকার নিব। তোমার সাক্ষাৎকার নিব। তুমি মানে আমি বলছি যে তুমি অনেক চাপা স্বভাবের, এখন দেখা যাক তোমাকে দিয়ে কিছু কথা বলা যায় কিনা। যেটা হয় আর কি, আমি পলাশের সাথে এই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে জয়েন করার পরে প্রথম পরিচিত হই। তো ওর সঙ্গে আমার অনেকই ভালো সম্পর্ক, মানে অফিসের কলিগের বাইরেও আমি ওকে কলিগের চেয়ে একটু বেশি মনে করি। তো সেই ক্ষেত্রেও আমিও দেখেছি যে ওকে আসলে কোনো কথা বলানো, বিশেষ করে নিজের সম্পর্কে, সেটা খুব কঠিন কাজ। একটু নার্ভাস আপনারা আমার জন্য, আসলে শুভেচ্ছা। আপনি যদি নার্ভাস এটা না পলাশ, আমার যেটা কৌতূহল তোমাকে নিয়ে সেইটা হচ্ছে যে ধরো তালাশের মতো একটা অনুষ্ঠান করার কথা কি তুমি সবসময় ভাবছিলা? না, এটা আসলে একটার পর একটা স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে যেতে এরকম অবস্থা তৈরি হচ্ছে আর কি। তালাশটা করার আগে তুমি এনটিভিতে যখন কাজ করছো তখনই তুমি অনেক নামী রিপোর্টার। কারণ হচ্ছে যে আমি টেলিভিশনে খুব বেশি রিপোর্টারকে চিনি না। যদি 6 বছর আগের কথা বলো, যখন আমরা টেলিভিশনে জয়েন করছি, আমি টেলিভিশনে জয়েন করছি, টেলিভিশন আমার প্রথম, আমার খুব বেশি জানা ছিল না। কিন্তু আমি তোমার কাজ সম্পর্কে জানতাম, আরও 2-1-3 জন যারা আছেন তাদের পাশাপাশি। তো সেইরকম একজন লোকের পক্ষে তালাশের মতো একটা অনুষ্ঠান, যেটা হচ্ছে 15 দিনে একটা করে নতুন অনুষ্ঠান বা প্রতি সপ্তাহে একটা করে এপিএনএস, এইটা তুমি যেরকম ভার্সেটাইল ধরনের কাজ করছো, সেটা তোমার আসলে, সরি প্রশ্নটা অনেক বড় হয়ে গেল, যে তোমার মানে এইটা তোমার আসলে কতটা তৃপ্তি দেয়? কারণ তুমি এক ধরনের কাজ করে অপছন্দ, আমি অন্তত 10 রকম রিপোর্ট তুমি করছো, সেটা আমি এক নিয়ে মনে করতে না। সেটা হচ্ছে তৃপ্তির বিষয়টা হচ্ছে মানে এক ধরনের কাজ করতে করতে আরেক ধরনের কাজের ক্ষুধা তৈরি হয়। আমরা এক একটা জিনিস জানতে থাকি, তখন আরেক ধরনের কাজ করতে ইচ্ছে করে। তালাশ অনেকাংশে আমাকে তৃপ্তি দেয়, কারণ হচ্ছে যে আমরা একটা লং ফরম্যাটে কাজ করি, আধা ঘন্টার একটা অনুষ্ঠান করি। তো দেখা যায় যে টেলিভিশনের অনুষ্ঠানে 2 মিনিট 3 মিনিট একটা সময়ের সীমাবদ্ধতা সবসময়ই থাকে, মানে এটা একটা নিয়মই হচ্ছে এরকম। কিন্তু হয়তো দেখা যায় যে আজকে আমি যে বিষয় নিয়ে কাজ করব সেটা নিয়ে হয়তো আমি ধারাবাহিক অনুষ্ঠান যদি রিপোর্ট যদি তৈরি করি, তাহলে কালকে হয়তো ওইটার জন্য আমি দর্শক নাও পেতে পারি, বা আজকে যে অংশটুকু মানুষ দেখলো পরের অংশ নাও দেখতে পারে। সেক্ষেত্রে তালাশে আমরা সর্বোচ্চ চেষ্টা করি কোনো একটা বিষয়ের A to Z যাওয়ার জন্য। তো বিস্তারিত যাওয়ার ক্ষেত্রে ভালো। আমার আরো একটা জিনিস নিয়ে খুব কৌতূহল আছে, যে তালাশে তুমি একটা টিম নিয়ে কাজ করো। তো সেই টিমকে, যেহেতু তালাশের মানে ব্যাকগ্রাউন্ডের কাজটা আসলে অনেক দুরূহ, মানে ওই টিমের মোরাল আপ করার জন্য আসলে তুমি কি করতে পারো? কারণ এত লম্বা সময় ধরে কাজ করতে হয়, সেই অর্থে খুব রিওয়ার্ড, তুমি টেলিভিশনের লোক সেই জন্য তোমার বলতেছি, সেই অর্থে খুব রিওয়ার্ডিংও না যারা, কারণ অনেক ক্ষেত্রেই হচ্ছে প্রায় আত্মগোপন করেই আসলে এগুলি করতে হয়, তাদের ইয়েটা মানে মোরালটা আপ করার জন্য। প্রথমত মোরালটা যেমন ধরেন যে আমি একটা ছোট ঘটনার কথা বলি, যে আমি একজনকে জানি যে যার সাথে প্রথম দিকে আমার কথা হচ্ছিল এরকম ব্যক্তিগতভাবে পরিচয়ের জায়গাটাতে, পরে এসে তালাশ টিমের সাথে সম্পৃক্ত হয়। ধরেন একটা জায়গায় সে একটা কিছু কিনে টাকা দিয়ে এসেছে, যে 100 টাকার নোট দেওয়ার ফলে পরবর্তীতে দোকানদার ভুল করে ভাবে যে সে 500 টাকার নোট তাকে দেয়া হয়েছে আর কি। তো তখন ভুল করে 400-র উপরে বেশি টাকা তাকে ফেরত দেয়। সে খুব খুশি মনে নিয়ে চলে আসে, এসে গল্প করতে থাকে যে মানে এরকম একটা ব্যাপার ঘটেছে, আজকে আমার অনেক লাভ হলো আর কি। আমি তখন তাকে সাথে সাথে বলেছি যে তুমি টাকাটা ফেরত দিয়ে আসো। হ্যাঁ, তারপর থেকে কিন্তু তার মধ্যে এক ধরনের চেঞ্জ এসে যায়। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা দাঁড়ায়, যে টেলিভিশনে কাজ করি কিন্তু টেলিভিশনের চেহারা দেখায় না, এটা কিন্তু খুব এক ধরনের বড় চ্যালেঞ্জ আসলে। তো আমাদের টিমের বেশিরভাগ সদস্যই কিন্তু টেলিভিশনের চেহারা দেখানোটা আমরা পছন্দ করি না, কারণ আমাদের কাউকে চিনে ফেললে, ধরেন আমাকে চেনে, তারপরেও আমি এমনভাবে চলাফেরা করি যে আমার গলা না শুনলে মানুষ আসলে খুব বেশি সময় চিনতে পারে না। এটা আমার একটা ব্যক্তির চলাচলের স্বাধীনতা তৈরি করে। এবং তাদের বললেন যে তাদেরকে উৎসাহ দেওয়া, সবচেয়ে বেশি কাজটা যেটাতে হয় সেটা হচ্ছে যে আমার আর তাদের মধ্যে কোনো ধরনের পার্থক্য তারা কখনো বুঝতে পারে না। এমনিতে তালাশ করতে গিয়ে তুমি, যেহেতু এটা একটা লম্বা সময়, আমি প্রায়ই দেখি যে তোমার রাতে লিঙ্ক শুটিং থাকে, অনেকটা লম্বা সময় ধরে তোমাকে স্ক্রিপ্ট দেখতে হয়, স্ক্রিপ্ট মানে ঘষা মাজা করতে হয়, এডিটিং প্যানেলে তোমার বসে থাকতে হয়, তোমার মানে এই লম্বা সময় কাজ করার সঙ্গে তোমার ঘর সংসার
এইটা একটা ক্ল্যাশ করে কিনা? হ্যাঁ, এটা এক ধরনের মানিয়ে নেয়ার ব্যাপার। আমরা যারা সাংবাদিকতা করি মূলত তালাশের কারণে, ধরা যাক যে আমাদের আগামীকাল 125তম পর্বের শুটিং হবে, শুধু যদি 125 দিন আপনি রাত হিসাব করেন তাহলে কত মাস আমি সারা রাত বাসাতেই ফিরিনি, এবং এর মধ্যে অনেক দিন শুটিং ক্যান্সেল হয়ে গেছে। তার মানে আরো 1 মাস আপনি ধরতে পারেন যে কিছু নোবেল ওয়াইডগুলো আছে, তো সেগুলোর কারণে যাওয়া হয়নি। তো দেখা যায় যে প্রথম দিকে বা মাঝে মাঝে এরকম সমস্যা তৈরি হয়, কারণ ফ্যামিলি থেকে দূরে থাকা, এবং এটা এক ধরনের এই প্রেশারটুকু আমাদের সাংবাদিকদের নিতে হয় যে ফ্যামিলি থেকে দূরে থাকা, এবং এই সাপোর্টটা কিন্তু জরুরি। যারা সাংবাদিকদের ধরেন বিয়ে করে, যাদের সন্তানেরা সাংবাদিক, বাবা মা যারা থাকে, তারা একটা সময় কিন্তু এটাতে অভ্যস্ত হয়ে যায়। তুমি তালাশের মধ্যে একটা প্রোগ্রাম করো যেটা আসলে অনেক বেশি জনপ্রিয়তার পাশাপাশি এইটার মধ্যে আমি দেখি যে এইটার একটা সামাজিক প্রভাব আছে। তো সেই সামাজিক প্রভাবটা তুমি ক্যাশ করো, যেমন মনে করো কেউ তোমাকে ফাও খাইতে বললো বা ফাও জিনিসপত্র পাঠালো, এটা খুব ইন্টারেস্টিং। যেহেতু তুমি একটা তোমার লোকে টোকে চিনে তোমাকে একটু খুশি করতে চাইও না, এইখানে আমরা একটা এই যে এখানে একটা দরবার শরীফ, একটা মাজার শরীফ দেখতে পাচ্ছি, তোমাকে ঘিরে কিছু মাজার শরীফও গড়ে না, এটা এই প্রসঙ্গে আমি আসছি। এটা তালাশ দরবার শরীফ বা মানত ব্যাংক এরকম বহু কিছু করা বলছি আমি। তো হ্যাঁ, আমি মানুষের কাছ থেকে খাই। ধরেন আমি খুব সাধারণভাবে চলাফেরা করি, তো দেখা যায় যে রাস্তায় যদি কারোর সাথে আমি আড্ডা দিতে পছন্দ করি, তো কেউ যদি বলে যে আমাকে কোনো একটা রেস্টুরেন্টে বসি, আমি এটা কখনো পছন্দ করি না। চলেন আমরা চা খাই, চার বিলটা হয়তো আমিই দিলাম। হ্যাঁ, এই লাইফটা আমি খুবই এনজয় করি, যে এইভাবে চলাফেরা করা, এইভাবে কথাবার্তা বলা, এর বাইরে কোনো কিছু না। আমাকে ফুটপাতে একটা টং দোকানে চা মানে খাইয়ে খুশি করাটা আসলে অনেক অন্যরকম ব্যাপার, এটাতেই সম্ভব হয় আসলে। কিন্তু মানে এমনিতে এরকম উপহার, উপঢৌকন, প্রেমপত্র, বিয়ের প্রস্তাব, সেগুলি এগুলো তো আসলে শুধু তালাশে কি ধরনের ইন্টারেস্টিং উপহার পাইছো তুমি, বা কি ধরনের ইন্টারেস্টিং প্রেম বা বিয়ের প্রস্তাব পাইছো বলো তো আমাদের? ধরেন যে উপহার ইন্টারেস্টিং কোনটা লাগছে ধরো? ইন্টারেস্টিং বিভিন্ন ধরনের, এখন মনে পড়ে না। আমি বলি যে আমার ভাগ্যটা হচ্ছে খয়রাতি ভাগ্য। ইভেন আমার ওয়াইফও কিন্তু জানে যে প্রচুর পরিমাণে গিফট পাই আমি। তো এনটিভিতে থাকতেও একবার এরকম হয়েছিল যে হঠাৎ করে একটা ঘড়ি আসলো, ডায়মন্ড বসানো ঘড়ি। তো এটা নিয়ে খুব হইচই তৈরি হলো, এবং এটা নিয়ে অফিসের মধ্যে সবাই কথাবার্তা সবকিছু এগুলো হতো আর কি। তো তারপর থেকে সেখানে লোকজন দেখা করতে আসতো। পরবর্তীতে তালাশ যখন শুরু হলো তখন আসলে এটা একটা ক্রেজি পর্যায়ে চলে গেল। আপনি জানেন যে আমাদের থানায় জিডি পর্যন্ত করতে হয়েছে, একজন এসে সুইসাইড করতে চেয়েছিল, এক নারী এসে সম্ভবত আমাদের সিকিউরিটির সাথেও মানে অনেক ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়েছে আর কি। এখন আর এই সমস্যা নাই, কারণ মনে হয় সবাই বুঝে গেছে যে আমি বিয়ে করে ফেলেছি। মনে কষ্ট লাগে মানে এটা। আচ্ছা, ইটস ওকে। আরেকটা জিনিস যেটা আমার খুব জানতে ইচ্ছা করে, যে ধরো তুমি যেসব পর্ব করো বা যেসব বিষয় নিয়ে কাজ করো, এরকম কি হয় যে অনেকগুলি বিষয় তুমি মনে মনে ভাবো কিন্তু এগুলি নিয়ে আসলে করতে পারো না, মানে কোনো একটা কিছুর জন্য কোনো একটা কিছুতে তোমার আটকায়? না, আমাদের মানে আপনি খুব করে জানেন যে আমরা তালাশের জন্য আসলে সব ধরনের ফ্রিডম এনজয় করি এখানে। ধরেন আমি কোনো কিছুতে আটকে গেলে আপনার কাছে যাই, আমাদের সিইও আছে তার কাছে যাই। আমরা এই ফ্রিডমটা খুব করে এনজয় করি যে আজ পর্যন্ত আমাদের কোনো সাবজেক্ট বাদ দিতে হয়নি, আমরা করে নিয়ে এসেছে কোনো এডিটোরিয়াল কন্টেন্টের কারণে আমি বলতেছি না। ধরো বাংলাদেশের বাস্তবতা বা অনেক টাকা লাগতেছে বা অনেক সময় লাগতেছে, এই বিবেচনায় কি তুমি কিছু বাধা? কারণ আমরা ইনভেস্টিগেটিভ জার্নালিজম নিয়ে যখন আমরা কথা বলি তখন আমরা প্রায় শুনি যেহেতু এটাতে অনেক সময় লাগবে, যেহেতু এটাতে অনেক টাকাও ইনভেস্ট করতে হবে, সেই জন্য আমি এটা আসলে কম্প্রোমাইজ করে গেলাম, আমি এটা করলাম না। টাকার কারণে এটা কখনো হয় নাই। কারণ হচ্ছে যে আমি বলি যে আমাদের অফিসের সিস্টেমটা এমন যে আমরা রাত 2টা-3টার সময়ও চাইলে যে কাউকে টিম এঙ্গেজ করতে পারি। তবে একটা জিনিসে আমরা কন্টিনিউ করতে পারিনি, যেমন আমাদের বর্ডার ক্রস করার যে একটা জার্নালিজমের মাধ্যমে সীমানা পেরিয়ে যাওয়ার যে একটা স্বপ্ন, সেটা আমরা 2-1বার করেছি। যে নারী পাচার নিয়ে আমরা হচ্ছে দেশের বাইরে গিয়ে কাজ করেছি, অন্যান্য 2-1টা ছোটোখাটো বিষয় ছিল যে, কিন্তু কিছু কিছু ইস্যু মানে আমরা পিক করতে পারি যেগুলো নিয়ে আমরা আসলে ধরেন আরো 2-3টা দেশ মিলিয়ে কাজ করা, তা ইন্টারন্যাশনাল কানেকশনে এগুলোকে তুলে ধরা। তারপর তালাশকে আমরা আরেকটা জায়গায় নিয়ে যেতে পারিনি। ধরেন যে বাংলাদেশের
কি ধরনের ক্রাইম ইমব্যালেন্স বা করাপশন হচ্ছে, এই জিনিসগুলো আমাদের তালাশে যতটুকু উঠে এসেছে, এটাকে যদি আমরা ইংলিশ সাবটাইটেল করতাম বা আমরা কোনোভাবে ডাবিং করতাম, তাহলে এটা আসলে একটা ওয়ার্ল্ড ক্লাস প্রোগ্রাম হিসেবেই স্বীকৃত হতে পারে। ওকে, আরও একটা জিনিস, মানে আমার তো আসলে তালাশ নিয়ে, যদিও তালাশের মানে একেবারে সৃষ্টির তালাশ যখন শুরু হলো প্রথম পর্ব থেকে শুরু করে এখনকার পর্ব পর্যন্ত আমি মোটামুটি তোমার সাথে তোমার টিমের সাথে আমি কানেক্টেড, মানে আমার এবং আমি একটা কথা বলি নেই যে আজকে যে তালাশের যে নামকরণ হয় প্রত্যেক পর্বের, এটা কিন্তু খালেদ ভাইয়ের অবদান। এখন তার কাছে খুব একটা যাই না, কারণ আমরা নামকরণটা তার কাছে থেকে শিখে নিয়েছি, এবং প্রথম দিকে প্রত্যেক পর্বের নামকরণের ক্ষেত্রে কিন্তু খালেদ ভাইয়ের কাছে যেতাম আমরা স্ক্রিপ্ট নিয়ে, যে এটা কি করা যায়। আমারও মানে সাধারণ মানুষের তো বটেই, আমারও অনেক কৌতূহল আছে তালাশকে নিয়ে। যেমন একটা কৌতূহল আমার মধ্যে অনেক বেশি কাজ করে, সেটা হলো যে তুমি যখন কোনো একটা জায়গায় গিয়ে বিপদের গন্ধ আঁচ করো, যে এটার মধ্যে একটা বিপজ্জনক হতে পারে, এই বিপদটা আসতে পারে হচ্ছে এডিটোরিয়ালি, যে আমি আসলে এটার মধ্যে কি করব, তখন তুমি মানে এই বিপদটা কাটানোর জন্য কোনো একটা নির্দিষ্ট ফর্মুলা অনুসরণ করো, বা মানে বা স্টেপগুলি কি আসলে? হ্যাঁ, আমি কিছু নির্দিষ্ট ফর্মুলা অনুসরণ করি। যেমন ধরেন যে প্রথমতই বলা হয় যে আমাদের রিপোর্টারদের যারা কাজ করে, যে কোনো ধরনের শারীরিকভাবে তারা লাঞ্ছিত হতে পারে, কোনো ধরনের মানে অন্য এরপরে হয়, এই জিনিসগুলো যেন তারা অ্যাভয়েড করে। যেমন ধরেন যে একটা সময় বাংলাদেশের সাংবাদিকতার ট্রেন্ড ছিল যে ঘুষ নিচ্ছে বা কোনো কেউ একজন করাপশন করছে, তাকে যে ধরা, যে এই যে আপনি ঘুষ নিলেন, এই যে আপনি ঘুষ নিলেন, হ্যাঁ, তাহলে আপনার পকেটে এটা টাকাটা রাখা, হয়তো টিভিতে জিনিসটা ভিডিও করা হয়ে গেছে, এইভাবে চার্জ করাটা, এইটা কিন্তু বড় ধরনের সংঘর্ষ বা দীর্ঘমেয়াদী শত্রুতার একটা তৈরি করে। এই জায়গায় আমরা একটা নতুন পলিসি নিই যে ঠিক আছে, আমরা যে তাকে জিজ্ঞেস করবো যে আচ্ছা আপনার নামে এই অভিযোগ আছে, বা আমরা প্রমাণ পেয়েছি যে আপনার কাছে আপনি ঘুষ নিচ্ছিলেন বা এই ধরনের দুর্নীতি করেছেন, তো আমাদের কাছে ডকুমেন্ট আছে, সেক্ষেত্রে আপনি কি বলতে চান। তো তখন হচ্ছে স্বাভাবিকভাবে আমরা ধরে নিই 99% ক্ষেত্রে যে সে অস্বীকার করে ঘটনাটা। হ্যাঁ, অস্বীকার করলে আমরা তাকে কিছু বলি না, না বলে আমরা পরে প্রমাণটা দেখাই যে এইটা এই সময় শুট করা বা এই ধরনের কাগজপত্র উপস্থাপন করি আমরা। ওকে, মেবি আমার কৌতূহলের দিক দিয়ে এটা আমার শেষ প্রশ্ন। আমি দেখি যে তুমি বা তোমার দলে যারা কাজ করেন, তাদের তালাশের প্রতি ডেডিকেশনটা কিন্তু একটা অন্য লেভেলের, তালাশের প্রতি ভালোবাসাটা একটা অন্য লেভেলের, সেটা হওয়ারই কথা। কিন্তু তোমার কি পছন্দের 5টা পর্ব তুমি এরকম আলাদা করতে পারবা, যে এইটা করে আমি সবচেয়ে আরাম পাইছি, যে মানে এইটা আমার সবচেয়ে ভালো লাগার পর্ব, বা এইটাতে আমি আসলে কাজ করে সবচেয়ে আরাম পাইছি, এরকম 5টা পর্বের কথা কি বলতে পারবো আমাদের? আমি প্রথম দিকেই একেবারে প্রথমেই রাখি যে আমরা প্রথম যে পর্বটি করেছিলাম যে মুক্তিযোদ্ধাদের নিয়ে, এটা যে একটা বড় ইস্যু হতে পারে, এটা তার আগে বাংলাদেশে কেউ চিন্তাও করতে পারেনি। সেটা ডেফিনেটলি প্রথম পর্ব হিসেবে খুবই অন্যরকম একটা ব্যাপার ছিল। 2 নম্বর ছিল, আপনার মনে থাকতে পারে যে আমরা ভালোবাসা নিয়ে একটা পর্ব করেছিলাম, তালাশের 6ষ্ঠ পর্ব, যেটা নিয়ে অনেকেই ভাবছিল যে ভালোবাসা নিয়ে তালাশের মতো একটা হার্ড হিটিং মানে ইনভেস্টিগেটিভ প্রোগ্রামের জায়গায় ভালোবাসা নিয়ে কীভাবে হতে পারে। এখন পর্যন্ত মানুষ ওই পর্বটার কথা বলে। আমি বলি যে বাংলাদেশে একেবারে সিনেমাটিক মেকিং এর জায়গা থেকে আমরা তালাশের 34 নম্বর পর্ব পপি চাষ নিয়ে যেটা করেছিলাম, পুরো আর্মি বিভাগ, কিন্তু এটা আর্মির একটা বিশাল ইউনিট আমাদের সাথে 150 জন ফোর্সের মানে ওদের যে ম্যান পাওয়ার ছিল তারা আমাদের সাথে জঙ্গলে গিয়ে কাজ করেছে। আমরা হেলিকপ্টার ব্যবহার করেছি, আমরা বিমান বাহিনীর সাপোর্ট পেয়েছি, এবং সেটার করার পেছনে আমার ব্যক্তিগত যোগাযোগে 3 বছর লেগেছিল এটা কাজ করতে। তারপরে আমরা ইয়াবা নিয়ে টেকনাফে যে ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করেছি, এরকম বিষয়গুলো। এছাড়া আপনার এই যে লাশ কাটা ঘরে কি হচ্ছে, এগুলো খুবই। তারপরেও একটা সময় দেখি যে এরকম 5টা বা 10টা বের করা খুব কঠিন হয়ে যায়, কারণ হচ্ছে যে সবগুলি পর্বে ভালো লাগে। আচ্ছা, আমার আসলে কিন্তু আপনি যদি আমাদের এই মানত বক্সে যে আমার তো কোনো কিছু মানত করে না, আমি বড়দের নিয়ে যেতে পারি, কিছু দিয়ে যান, বড়দের নিয়ে। এটা নিয়ে আপনি জানতে চাচ্ছিলেন যে আমরা সেটাও একটা টিম ম্যানেজমেন্ট বা বলতে পারেন আন্তরিকতার ব্যাপার কথা বলতে পারেন, যে আমরা নিজেরা কিন্তু প্রচুর ফান করি। আমার টিমের এখন কেউ নেই, সবাই কাজে আছে। তারপরে নিজেরা যখন একসাথে হই, আমরা একসাথে চা খেতে যাই দল বেঁধে। আমরা কখনো কখনো ঠিক আছে আজকে শুক্রবার অথবা আজকে রাত 12টা বাজে সবাই এই জায়গায় চলে আসো, আমরা আড্ডা দিই। এই কাজগুলো কিন্তু করি, এবং সবার
মানে অফিসিয়ালি আমরা যেরকম ফ্রিডম এনজয় করি আমার টিমও ব্যক্তিগতভাবে সবাই ওইরকম ফ্রিডম এনজয় করে, এই কারণে কিন্তু এরকম। ওকে, মানে এটা একদম শেষের পরের শেষ প্রশ্ন আসছে, যখন তুমি তালাশ করো না, মানে সিজন ব্রেকে থাকো বা ছুটিতে থাকো, তখন তুমি তালাশ মিস করো কিনা? মানে তুমি ছুটিতে থাকলে খুব উৎফুল্ল থাকো আমি দেখি, কিন্তু মনের ভিতরে গহন কোনো বেদনা থাকে কিনা যে আমি আসলে এই সময়টার মধ্যে করতে না, আমি মিস করি না, কারণ হচ্ছে যে এটা একটা খারাপ দিকও বলতে পারেন যে তালাশ থেকে বের হয়ে যাওয়ার কোনো উপায় থাকে না। ধরেন আমি দেশের বাইরে গিয়েও তো দেখেছি যে ধরেন আমি ট্রেনের মধ্যে প্যারিসে এরকম ঘটনা ঘটলো বা লন্ডনে এরকম ঘটনা ঘটেছে যে ট্রেনের মধ্যে আমি যাচ্ছি, সেখানে বাংলাদেশিরা হয়তো কেউ উঠলো, ওই পাশ থেকে তাকিয়ে থাকে, আচ্ছা ঠিক আছে এই লোকটাকে কোথায় দেখেছে। এমন লন্ডনে একবার জিজ্ঞেস করলো আপনি কি নাটক করেন, মানে মেলাতে পারেন ঠিক মতো। আরেকবার প্যারিসে যেটা ঘটলো, কাছে এসে কথা বলা শুরু করলো, তার সাথে ওই যে আমি আড্ডাবাদ, তার সাথে স্টেশনে নেমে সেখানে এক কাপ কফি খেয়ে আবার আমি চলে গেলাম অন্যদিকে। সো এইটার একটা যে এনভায়রনমেন্ট পুরোটার মধ্যে, সেটা থেকে বের হয়ে যাওয়ার কোনো উপায় থাকে না, সুতরাং তালাশকে আমি মিস করি না। তালাশের মধ্যেই থাকি, মানে তালাশ সৃষ্টি হওয়ার পর থেকে তালাশের মধ্যেই তোমাকে থাকতে হচ্ছে। আমরাও আশা করবো যে তুমি আসলে তালাশের মধ্যে থাকো, সেই তালাশের মধ্যে থাকে তালাশ আরো অনেক দূর যাক। তোমার যেরকম স্বপ্নটা আছে সেই স্বপ্নটা আসলে আমারও, যে আমিও খুব স্বপ্ন দেখি যে তালাশের মধ্যে একটা অনুষ্ঠান, সেটা কেন এটা জাতীয় পরিমণ্ডল বার হয়ে এটা একটা আন্তর্জাতিক পরিমণ্ডল এটা স্বীকৃত হবে না, সেটাও আমি আমার একটা প্রশ্ন ছিল। মানে প্রশ্ন কেন থাকে, কারণ হচ্ছে যে আমরা দুজনেই কিন্তু উত্তর দেয়াতে অভ্যস্ত না, মানে আমরা প্রশ্ন করাতে অভ্যস্ত। কেউ যখন কোনো কিছু করতে চায় তখন আমরা বলি যে উত্তর চায়, তখন আমার একটা ডায়লগ আছে যে আই অনলি আস্ক, আই ডোন্ট আনসার। তো তখন প্রশ্ন এসে যায়। আপনাকে আমি বলতে চাই যে আমরা প্রায় কাছাকাছি সময়ে হচ্ছে দুটি জনপ্রিয় প্রোগ্রাম আমরা করি, যে আজকের বাংলাদেশ আপনি এতদিন থেকে করছেন। আমার কাছে খুবই একটা অদ্ভুত লাগে যে একজন মানুষ সপ্তাহের 5টা দিন কিভাবে টানা করে যায়। আমার পক্ষে সম্ভব ছিল না কিন্তু এই কাজটা করা। এই প্রশ্নের উত্তর জানতে চাই আমি। আসলে আমি খুব চেষ্টা করি পলাশ, এইগুলি নিয়ে আসলে তোমার সাথে অনেক কথা হয়েছে, যে এখন আবার আমি গত বছর খানেকের মধ্যে দিয়ে আমি আবার ওইটা ফিরে পাইছি। মাঝখানে রাজনৈতিক অবস্থার কারণে 3-4 বছর, এইটার মধ্যে আমি 2 বছর যদি আমি বলি একদম স্পেসিফিক, যে ওইটা ছিলাম না, আমাকে 2 বছর টানা রাজনৈতিক বিষয়গুলি নিয়ে আসলে কথা বলতে হয়েছে। কিন্তু আজকের বাংলাদেশ 6 বছর ধরে চলতেছে, তুমি যদি প্রথম 2 বছর দেখো বা প্রথম 3 বছরও যদি আমি বলি, প্রথম 3 বছরের মধ্যে হয়েছে কি আমরা 5 দিন 5টা বিষয় নিয়ে আসলে কথা বলছি। এমনকি তোমার মনে থাকবে, সেটা নিয়ে তোমার সাথে আমার অনেক কথা হয়েছে। আমরা আব্দুল আল মিন্টু, একজন জ্যোতির্বিজ্ঞানী, একজন জ্যোতিষকে আইনে, কেন পাথর, কেন ভাগ্য নিয়ন্ত্রণ, এগুলি নিয়েও আসলে আমরা কথা বললাম। কেন ঘটক পাখি ব্যাগে নিয়ে আমরা কথা বললাম। তো এইটা আসলে অনেক বেশি রিফ্রেশিং ছিল, রাজনৈতিক কথাবার্তা বা একই ধরনের কথাবার্তা বারবার না বলে। মাঝখানে 2 বছর এটা আবার পারিনি, এখন আবার এটা শুরু হয়েছে। সেই জন্য আমি কিছু কিছু জিনিস নিয়ে অনেকে আলোড়িত থাকি, সেই আলোড়িত থাকার থেকে আমার অনেক প্রশ্ন তৈরি হয়। ওই প্রশ্নগুলি আমি করি বলে আমার কাছে আসলে যতটা বোরিং লাগার দরকার বা বোরিং লাগার কথা সাধারণত অতটা বোরিং আসলে লাগে না। কারণ হচ্ছে আমার মনে অনেক প্রশ্ন তৈরি হয়, যেমন বাইরে ঘুরতে গিয়ে তোমার সঙ্গে বা আমাদের চিফ এডিটরের সঙ্গে অনেক বিষয় নিয়ে আমি আসলে অনেক কথাবার্তা বলতে থাকি, যে আমার মনের অনেক প্রশ্ন। তো যখন এই সমাজের গুরুত্বপূর্ণ কেউ বা যারা ড্রাইভিং সিটে আছেন তারা যখন এই প্রশ্নগুলির উত্তর দেন, তখন আর ওই সময়টা আর আমার কাছে অত খারাপ লাগে না। খালেদ ভাই, একটা জিনিস আমি জানতে চাই, আপনি একটা আনুষ্ঠানিকতার যে বলা হয় যে আনুষ্ঠানিকতা, টেলিভিশনের যে আনুষ্ঠানিকতা, সেটাকে আপনি ভেঙে ফেলেছেন এবং প্রথম দিকে এটা ভালোভাবে নিতে পারেনি অনেক মানুষ, পরবর্তীতে এইটাই এক ধরনের স্টাইল হয়ে গেল। এইটা আপনি ওই সাহসটা করলেন কিভাবে? আসলে সাহস না, ওইটা আমার অযোগ্যতা ছিল। অ্যাবসলিউটলি আমার অযোগ্যতার সামর্থ্যের অভাব ছিল, আমি ওইটা পারতাম না। তোমার মনে আছে তোমার কাছে এসে বিচার দিছিলাম যে ও যে আমাকে কিউ বলে, কিউ শব্দটা মানে তো আমি জানি না। মানে আমি টেলিভিশনের চেয়ারে বসে গেছি, যখন আমি কিউ জানি না, আমাকে যখন বলতেছে যে 3টা ক্যামেরা ফলো করো, তুমি আমাকে বলছিলে যে আপনি ক্যামেরা ফলো করেন না, কারণ ক্যামেরা ফলো করা আপনার জন্য এত ইজি না এখন এই মুহূর্তে। তো সেই সব জিনিসগুলো আমি আসলে পারি নাই, সেটা একদমই অযোগ্যতা, অসমর্থ। আর আমার উচ্চারণের যে লেকিংস, আমার যে কথা বলার যে গ্রাম্যতা বা কথা বলার যে এক ধরনের আঞ্চলিকতা, সেইগুলি থেকে তো আমার আসলে মুক্তি নাই। মানে আমার এখন বয়স অনেক হয়ে গেছে, আমি নতুন করে কিছু শিখতে পারবো না। আপনার দেখে মনে হয় না, এইটা এখন আর এর থেকে উঠতে পারবো না। তবে একটা জিনিস হয়েছে যে আমি এক ধরনের মুখোশ পড়তে পারছি, সেই মুখোশটা হচ্ছে আমার পোশাক। তুমি খেয়াল করবা যে অন্য কারো মতো আমি বিচিত্র ধরনের পোশাক পরি না, আমি একই ধরনের পোশাক পরি। হ্যাঁ, একই ধরনের পোশাক পরার ফলে এইটার আনুষ্ঠানিকতা অনেকটা পোশাকে
অবয়বেই এটার আনুষ্ঠানিকতা প্রতিষ্ঠিত হয়। আমি যে আসলে অত আনুষ্ঠানিক না ওইটা চাপা পড়ে যায়, সেটা আমরা ওইটা চাপা পড়ে যায়। ওইটা একটা সুবিধা হয়েছে যে আমাদের এখানে যারা আসলে টেলিভিশনে স্ক্রিনে বা স্টুডিওতে বসে তাদের একই ধরনের পোশাক পরতে হয় বলে এইটা একটা আনুষ্ঠানিক মাত্রা পেয়ে যায়। আসলে আমি ফর্মাল স্যুট পরে থাকি, ফর্মাল টাই পরে থাকি, আমি অলওয়েজ হোয়াইট শার্ট পরি, ওইটার একটা আলাদা। প্রিয় ড্রেস কি তাহলে? আমার প্রিয় ড্রেস হচ্ছে যে সত্যি কথা বলতে যে আমি খুবই মানে মানে ফর্মাল ড্রেসের আমি খুবই এগেইনস্টে। আসলে আমি টি শার্ট আর শর্টস পরতে ভালোবাসি। তার মানে কি আপনার হচ্ছে যে একটা টাই পরার সাথে সাথে একটা স্যুট পরার সাথে সাথে আপনার মুডও চেঞ্জ হয়ে যায়? না, মুডটা চেঞ্জ হয় না। তুমি যেটা বললা যে দর্শক আমাকে ধইরা নেয় বা মাফ করে দেয়, যেন এই লোকটা যথেষ্ট চেষ্টা করতেছে ফর্মাল হওয়ার, তার ফলে ইনফর্মালিটি যত ত্রুটি সেটা যদি ত্রুটি হয় সেটা দর্শক মাফ করে দেয়। মানে স্টাইল হয়ে দাঁড়াচ্ছে কিনা তত গর্ব করে আমি কথাটা বলতে পারবো না। অনেকেই বলে যে আমার কথা শুনতে তাদের ভালো লাগে, যদিও আমার অনেক লেগিংসগুলি তুমি জানো খুব ভালো করে, এগুলি নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু আমার ধারণা যে যেহেতু আমার ফর্মাল হওয়াটা এক ধরনের চেষ্টা মানে অবয়বে দেখা যায়, সেই জন্য বোধহয় দর্শক একটু মানে এটা আমার মনে হয়। আচ্ছা, কিন্তু আমি খুব চেঞ্জ হই না, মানে কোট পরলে স্যুট পরলে যে খুব চেঞ্জ হয় আমি এরকম না। টেলিভিশনের বাইরে চারকোনা বক্সের বাইরে নিজেকে ভাবতে পারেন? হ্যাঁ, আমার তো নিজের টেলিভিশনে এটা মনেই থাকে না। ইভেন টেলিভিশনে ক্যামেরার সামনে দাঁড়াও আমার ক্যামেরার কথা মনে থাকে না, ক্যামেরার সামনে বসে আমার ক্যামেরার কথা মনে থাকে না। সত্যি যদি আমাদের স্টুডিওতে এত লাইট না থাকতো আমি আরও ক্যামেরার কথা আসলে আমি ভুলে যেতাম। এবং ক্যামেরার কথা আমার মনে থাকে না, এটা কত ভয়ঙ্কর। একজন খুবই গুরুত্বপূর্ণ দর্শক, আচ্ছা নামটা বলতেছি না কারণ তার অনুমতি নেওয়া হলো না, সেজন্য আমি নামটা বলতেছি না, গুরুত্বপূর্ণ দর্শক আমাকে বলতেছে, আচ্ছা এইটা কি খালেদ একটা স্টাইল হতে পারে যে তুমি একবারও ক্যামেরার দিকে তাকাও না, ইভেন তুমি যখন দর্শকের সাথে কথাও বলো তখন তুমি চোখ টুক বন্ধ করে মিটমিট করে অন্যদিকে তাকায় কথা বলো, এটা কিরকম? তা আমি তারে বললাম যে আসলে যে আমি মিটমিট করি কারণ ওখানে লাইট থাকে, সেই লাইটের দিকে তারপরে আমার ক্যামেরার কোনো প্রবলেম নাই, ব্যাপারটা হচ্ছে লাইট থাকে আর ক্যামেরাটার দিকে তাকাইতে আমার মানে দর্শককে অ্যাড্রেস করে তুমি যা বলবা যে মানে সেটা আসলে ক্যামেরার দিকেই বলো, ক্যামেরার দিকে বলতে হবে, বা তুমি অসংখ্য সময় বলো, আমি কিন্তু পারি না, এটা খেয়াল করে দেখো। তো সেটা আমি বেশিরভাগ সময় আমি মিস করি। আর লাইট একটা ব্যাপার থাকে যেটা জন্য আমি চোখ মিটমিট করে আরেকদিকে। না, আপনারটাতে হতে পারে যে দর্শক যারা দেখছে তারা জানেই যে তাদের জন্য তাদের বিষয় নিয়ে তা বিভিন্ন রাজনৈতিক সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে অর্থনৈতিক বিষয় নিয়ে আপনার তাদের জন্যই কথা বলছেন। তো আপনার সামনে গেস্ট থাকে, তাদের সাথে আপনি ইন্টারাকশনটা করতে হয়, সবসময় দর্শককে অ্যাড্রেস করতে হয় এমনও না। একটা কথা বলতে চাই, আমি চাই যে আপনি হচ্ছে যে যেহেতু আজকে শুরু করেছেন আপনি শেষ করতে পারবেন, আপনি করবেন, সেটা আমরা চাই। আমাদের মধ্যে সবচেয়ে বোঝাপড়ার যে পজিটিভ দিক সেটা হচ্ছে যে আমি খুব অনায়াসে খালেদ ভাই সমালোচনা করতে পারি। খালেদ ভাইও যদি আমার সম্পর্কে কিছু শোনে বা তার কাছে মনে হয় তাহলে খুব অনানুষ্ঠানিকভাবে আমরা আমাদের সিঁড়িতে গিয়ে প্রত্যেক দিন তুমুল আড্ডা দিই। তো আমাদের কাছে প্রচুর বিষয় আসে কথা বলার জন্য, আমরা একটা কাজ করতে পারি। কিন্তু আমি একটু মাঝখানে বলে নিই, পলাশের সঙ্গে আমার পরিচয়, প্রথম পরিচয়, আনুষ্ঠানিক পরিচয়, আমি এই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে জয়েন করি এজ চিফ নিউজ এডিটর। তো চিফ নিউজ এডিটর হিসাবে আমি দেখি যে আমাদের প্রথম যে অনুষ্ঠানটি আমাদের অন এয়ার হলো বা প্রদর্শিত হলো, সেই প্রথম অনুষ্ঠানটি খবরের মূল আকর্ষণ ছিল চারজন পলাশ সহ আরো আমাদের তিনজন রিপোর্টার কলিগ, তারা মিলে একটা অনুষ্ঠান বানালো। আমি সেই রিপোর্ট করলাম। আমি সেই রিপোর্টটা আমি জয়েন করছি হচ্ছে যেদিন অন এয়ার হয় তার 7 দিন আগে, সেই রিপোর্টটা তৈরি হয়েছিল আগে। আমি সেই রিপোর্টের সাথে একমত হতে পারলাম না, এবং আমি যেহেতু আমার স্বভাব অনুযায়ী আমার রিপোর্টগুলি পছন্দ হয় না। তো পলাশ ওয়াজ দি ফার্স্ট পার্সন ওই চারজনের মধ্যে যে আয়সা বলল যে আমি মানলাম আপনার রিপোর্ট পছন্দ হয় না, আপনি আমাকে কারণ বলেন যে কেন আমার পছন্দ হয় না। দ্যাটস আ ডে আমি পলাশকে লাইক করতে শুরু করলাম। সেটা অনেক লম্বা স্টোরি, কারণ হচ্ছে যে সামবডি চ্যালেঞ্জড মি যে এইটা কেন আসলে আপনি পছন্দ করেন, আপনি এটা কারণ বলেন, এবং কি হইলে আপনি তোমার মনে আছে কিনা আমি জানি না, এবং কি হইলে আপনি এটা পছন্দ করতেন সেটা আপনাকে বলেন, এবং আপনি না পছন্দ করার লজিকগুলি আপনি আমাকে বলেন। তো সেইরকম ভাবে আমি মনে করি যে এইটা আমার ক্ষেত্রে তুমি যদি আমাকে অন্যায় করে 1 লক্ষ প্রশংসা করো, তোমার কোনো পয়েন্ট আমার কাছে হবে না, এটা আমি বিশ্বাস করি। তুমি যদি ন্যায় করে আমাকে 1 লক্ষ সমালোচনা করো, তোমার কোনো পয়েন্ট আমার থেকে কমবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। মানে এইটা আমি একদম নিশ্চয়তা দিয়ে বলতে পারি, এটা পৃথিবীর যেই হোক। এবং পলাশ সম্পর্কে আমি আজকের এটা শেষ করি, এটা মনে অনেক লম্বা হয়ে গেছে, তারপর আমি এটা শেষ করি এইটা বইলা। পলাশের একজন বন্ধু আছে হিমেল, উনি এখন কাজ করেন হচ্ছে যমুনা টিভিতে। আমি পলাশকে যখন টেলিভিশনে দেখি আমার কাছে মনে হয়েছিল যে ও হচ্ছে একজন কমপ্লিট রিপোর্টার, এটা আমার মনে হয়েছিল। সেই জন্য আমি যখন আমাকে টেলিভিশনের সামনে আমি কখনো নিজেকে ভাবি না, কারণ আমার অনেক ধরনের আনস্মার্টনেস, অনেক ধরনের লেগিংস আছে বলে আমার বিশ্বাস ছিল। যখন আমাকে টেলিভিশনে বসতেছিল একটি স্পেশাল সার্কামস্টেন্সেসে, তখন
আমি টিপস নিতাম হচ্ছে হিমেলের কাছ থেকে, কারণ আমার কাছে মনে হতো যে আমি পলাশের কাছে টিপস নেওয়ার উপযুক্ত হই নাই, এবং হিমেল সত্যি সত্যি আমি এটা বলবো, আমি এটা সবসময় স্বীকার করি, হিমেল হচ্ছে খুবই যত্ন করে, খুবই আগ্রহ নিয়ে, এবং খুবই আমি খুবই আগ্রহ নিয়ে, খুবই মানে আমি বলবো যে মানে আমার ত্রুটিগুলির মাথায় রেখে খুবই যত্নের সাথে আমাকে শিখাইছে। এটা আমি কোনোদিন মানে এটা আমি ভুলতে পারি না, মানে আই এম লাইক ভেরি গ্রেটফুল টু হিম আর কি, যে ইটস অলওয়েজ। পরে যখন আমি একটু কনফিডেন্ট হয়েছি আফটার 6 or 7 months, দেন আমি পলাশে জিজ্ঞেস করতে শুরু করছি, পলাশ এটা কেমনে হবে, এটা এরকম হবে। দ্যাটস ওয়াই মানে আমার কাছে মনে হয় যে ওরে আমি অনেকই কমপ্লিট রিপোর্টার মনে করি, এবং আমি মনে করি যে ওর সাফল্যের সাথে শুধু আমি ওর সাফল্য না, ওর সাফল্যটা এখন এরকম তারা গেছে, ওর সাফল্যের সাথে আমাদের টেলিভিশনের সাফল্য, আমাদের টেলিভিশন সাফল্যের সাথে আমাদের জাতীয় গণমাধ্যমের সাফল্য, সে সবকিছু আসলে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আই উইশ হিম সাকসেস। মাথায় একটা জিনিস আসছে, নতুন একটা আইডিয়ার কথা খালেদ ভাই আপনার সাথে আমি আলোচনা করে সিদ্ধান্ত নিতে চাই। অনেকে আমাদের চ্যানেলে প্রচুর লোকজন সাবস্ক্রাইব করছেন, তারা বলছেন যে এই ধরনের মানে পরিচ্ছন্ন একটা চ্যানেল, আলোচনা হয় বিভিন্ন ইস্যু নিয়ে, নিজেদের বিভিন্ন গল্প নিয়ে, মিডিয়ার ভেতরের কথা নিয়ে। তো আমি বলি যে এটা একটা আমাদের ব্যক্তিগত টেলিভিশন, এখানে আমরা আমাদের টাইমের কোনো ফ্রেমিং নাই, আমরা কিন্তু টানা কথা বলে যাচ্ছি। তো এটা 2-way কমিউনিকেশন, তারা কমেন্ট করছে, আমরা রিপ্লাই করছি। এখানে একটা অ্যাপ আমি ব্যবহার করি যেটাতে উইনার পিক করা যায়। আমরা কি ঈদের পরের কোনো একটা সময় থেকে আমরা চেষ্টা করতে পারি যে একজন করে উইনার, মানে দর্শকদের মধ্যে থেকে ইউটিউবে উইনার পিক করে তাদেরকে আমরা ইনভাইট করে তাদের সাথে কথা বললাম, এটা করা যায় কিনা? হ্যাঁ, আমি মনে করি যে ইনভলভমেন্ট, তুমি যদি সাংবাদিকতার কোর কথা বলো, সাংবাদিকতায় কিন্তু আসলে একদমই পাবলিক ইন্টারেস্টের চারপাশ দিয়ে ঘুরে, শুধু পাবলিক ইন্টারেস্ট এবং মানুষের ইনভলভমেন্ট হচ্ছে সাংবাদিকতার মানে পরের ধাপ, যেটা হচ্ছে যে চূড়ান্ত ধাপ আর কি। মানুষ আসলে এটাকে ইনভলভ হচ্ছে কিনা, সে কতটা বেশি তাড়িত হচ্ছে, সে কতটা বেশি এটার মধ্যে অংশগ্রহণ করতেছে, সেটা হচ্ছে সাংবাদিকতার চূড়ান্ত ধাপ। ওকে, আপনাকে ছেড়ে দিলাম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা শেষ করতে পারি, তাই তো? শেষ করতে পারেন আপনি। ওকে, আবার কথা অনেকক্ষণ কথা বলছি। হ্যাঁ, কতক্ষণ?